সকলের সামনে ওকে কিস করবে, নয়তো ডান্স করবে। দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হলো। নাও ফার্স্ট। র্যাগিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো ও জীবনেও করবে না। একটা ছেলেকে কেন কিস করবে? কেনই বা শত শত মানুষের সামনে নাচবে? সিনিয়র বলে যা ইচ্ছে হবে তাই করাবে ওকে দিয়ে? সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকে সুরে বলে, মেয়ে কি বলছি শুনতে পাচ্ছ না? কিস করো ওকে। সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলছে তারা দেখে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মুখও ভঙ্গি গম্ভীর। একজনের মুখ থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছে, বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা। তবে যার দিকে ও তাকিয়ে আসছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস করো নয়তো ডান্স করো, তোমার জন্য আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো না। সোহা শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে শুকনো উষ্ঠ জোড়া ভিজিয়ে জড়ানো কণ্ঠে বলল, আপনারা এমন কেন করছেন আমার সাথে? আমাকে যেতে দিন এখান থেকে। পাশ থেকে একজন বলে, সোহামণি তোমাকে যেতে দিতেই তো চাইছি। আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয়। আমি ওনাকে কিস করবো না। ঠিক আছে যান, ডান্স করো। ডান্স করতে পারি না, তাহলে কিস করো, এটা করে একদম সহজ। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোয়ার শরীর রীতিমতো কাঁপছে। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ সরল ভীতু একটা মেয়ে কী করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটা বুঝতেও পারছে না। ওকে এখান থেকে যেতে দিচ্ছেন না কেন? ঘেরা করে রেখেছি সবাই। এই মেয়ে কথা কানে যাচ্ছে না, দ্রুত করো। সেবা থেমে থেমে ভয় জানানো গলায় আবারও বললে, আমি এসব কিছুই করতে পারবো না, আমাকে যেতে দিন। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবস করো। চমকে ওঠে সোহা। 1000 বার কান ধরে উঠবস করতে হবে? 1000 বার কান ধরে উঠবস করলেও তো হারতেই পারবে। সোহামণি দ্রুত করো। স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাড় ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, এই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবস করো। লোকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। ফোনের মধ্যে কী করছে কে জানে। সোহার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। খুব ভালো করে বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই। আর সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাষাণ লোকটাও ওকে সাহায্য করবে না। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে দু হাতে দুই কান ধরে নিজের দিকে দৃষ্টি রেখে উঠবস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে। উঠবস করতে করতে অপমানে দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা। এতক্ষণ এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রাবণ চৌধুরী ফোনের স্কল থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। ফোন পকেটে ভরে দুহাত প্যান্টের পকেটে গুজে সিনা টান টান করে রাখে। 100 পর্যন্ত হতে এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ থাকা শ্রাবণ গম্ভীর বিরক্তি মাখার স্বরে বলে, এই ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর এখন। অন্য কি আসে সামনে আন। শ্রাবণের সব ফ্রেন্ড ওর দিকে তাকায় অবাক হয়ে। শ্রাবণ বলছে এখনই ছেড়ে দিতে। সিরিয়াসলি? হাসান সোহাগে বলে, এই মেয়ে যাও এখন। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে বিমান ভরা দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকায় একবার। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখের পানি মুছতে মুছতে। আজকে আর ক্লাস করবে না। আশেপাশের সবাই ওর দিকে তাকিয়ে আছে। অনেকে হাসাহাসি করছে। গত সপ্তাহ থেকে রেগুলার ভার্সিটিতে আসা যাওয়া করে কোনো সমস্যা হয়নি। আজকে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে বলল এখানে নিয়ে আসতে। শ্রাবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছে, হয় কিস করবে না তো ডান্স করবে। সোহার মুখের দিকে তাকিয়েও দেখেনি, ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে বলছিল কথাগুলো। সোহা চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভেতর প্রবেশ করে। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে গেছে, এখনও হেঁচকি তুলছে সমানে। সোফায় বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। অবাক হয়ে বলেন, সোহা কী হয়েছে দাদু ভাই? এভাবে কাঁদছো কেন? আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন? সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। বেচারি কান্নার কারণে ঠিক মতো বলতেও পারছে না। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, শ্রাবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ। শ্রাবণ ভার্সিটিকে র্যাগিং করে। হ্যাঁ, খুবই বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না।
রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি। তুমি ভাইয়াকে কিছু বলো না, কিছু বললে আরও রেগে যাবে। আমি তোমাকে বলেছি, বলো। আমি দেখছি, তুমি যাও, ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সোয়া চোখের পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শামার চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রাবণের ফোনে কল করেন। রিং হওয়ার একটু পরে রিসিভ হয়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছো আজ? কি করেছি? সোয়াকে র্যাগ দিয়েছো কেন? কে সোয়া? সোয়াকে চিনতে পারছো না তুমি? না, তোমার চাচাতো বোন সোহা। সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না। শ্রাবণ, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির। অন্য কিছু বলা থাকলে বলো, না হলে রাখছি। আমি এখন ক্লাসে আছি। তুমি ভার্সিটিতে মেয়েদের র্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি। এসব কেন করো? আমাকেও করা হয়েছিল। বিকেলে বাড়িতে আসবে আজ? সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে সাথে বাবাও মরে গেছে। আমি বলছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে। চেষ্টা করব। রাখছি এখন, ভালো থেকো। ফোন কেটে দেওয়ার আগে দাঁত কটমট করে শ্রাবণ বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে। আজকে তো শুধু কান ধরে উঠবস করেছে। পরের বার রাগে বসা থেকে উঠে গোট করে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর ফ্রেন্ডরা পেছন থেকে তাকিয়ে থাকে, এভাবে বেরিয়ে গেল কেন? কি হলো আবার? শ্রাবণ পার্কিংয়ে থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটি মেসেজ পাঠায়। হাসান শ্রাবণের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কোথায় যাচ্ছে না যাচ্ছে, কলের ওপর কল করতেই থাকবে। ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয়। বাইক স্ট্যান্ড দিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলেও এখনই যাবে। ওই লিলিপুটকে দেখে নেবে। ওর নামে নালিশ দেওয়া, নেক্সট টাইম আর ওর নাম উচ্চারণও করবে না। কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আশেপাশে নজর বুলিয়ে কাউকে আসতে না দেখে নিজেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মেট কোথায় গেছে? কলিং বেলের শব্দে শুনতেও আসছে না কেন? এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে শ্রাবণকে দেখতে পায়। এই অসময়ে শ্রাবণকে বাড়িতে দেখে সোয়ার গলা শুকিয়ে গেছে। শ্রাবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রাবণ সোয়াকে ধরার জন্য হাত বাড়াতেই সোয়া এক দৌড়ে শ্রাবণ নাগালের বাইরে চলে যায়। কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেছে। শ্রাবণ রেগে গালি দিয়ে দেয় কয়েকটা। ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে বড় বড় কদমে আগায় সিঁড়ি দেখে। ধরতে পারলে খবর আছে আজ। শ্রাবণ উপরে আস্তে আস্তে শোয়া রুমে ঢুকে দরজা নক করে দিয়েছে ভেতর থেকে। দিয়ে দরজা জোরে জোরে আঘাত করে রেগে বলে, শোয়ার বাচ্চা, দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলবো। শোয়া কথা না বলে ভেতর থেকে দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। বাড়িতে এখন দাদা, বড় আম্মু আর মেট ছাড়া কেউ নেই। শ্রাবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। এই পাগলের খবরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা। দরজা খুলবি নাকি ভাঙবো আমি? সোহা তবুও কিছু না বলে দরজাও খোলে না। শ্রাবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস তানিয়া চৌধুরী রুম থেকে বেরিয়ে আসে। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন, কেমন আছো শ্রাবণ? প্রতিবারের মতো এবারও শ্রাবণ ওনার দিকে তাকায়ও না, মুখে কিছু বলে না। সোজা দাদার রুমের দিকে আগায়। এই সোহা চৌধুরীকে তো পরে দেখে নেবে। রুমে ঢুকে বসে থাকতেই ওর হাত থেকে বাঁচতে পারবে না। একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শাস্তি লাগবে না একটুও। এই বাড়ির মানুষগুলোকে দেখলেই ওর শরীর জ্বলে। দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছেন। বিভিন্ন বই, সামাদ চৌধুরী নেশা। এখনও অবসর সময় বেশিরভাগই বই পড়েন, অতিবাহিত করেন। দাদাভাই, শ্যামা চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান। এই অসময়ে শ্রাবণকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বন্ধ বই রেখে হাসি মুখে বললেন, এসে পড়েছ? আসো, বসো। শ্রাবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলল, কিসের জন্য আসতে বলেছিলে? যার জন্য আসতে বলেছিস সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়িতে ফিরলে। শ্রাবণ কপাল কুঁচকে বলে, কিসের আলোচন? সেটা সন্ধ্যার পরেই জানতে পারবে। এখন বলে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে।
দাদা ভাই, তোমাকে এক কথার কতবার বলবো, ওই লোককে আমার আব্বু বলবো না। আমি ঘৃণা করি ওই লোককে, এবারই সবাইকে। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসে না কেন? বাট বাদ দাও এসব কথা। শোয়ার সাথে ভার্সিটিতে অমন করেছো কেন? বাড়িতে এসে আমার নামে নালিশ করেছে, তাই না? কাজ ছিল মেয়েটা, আমি জিজ্ঞেস করা বললো র্যাগিংয়ের শিকার হয়েছিল। তুমি নিজের ছোট বোনকে এভাবে এসব কিভাবে করতে পারছো বলতে পারো শ্রাবণ? আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম। তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনো দিন। তুমি নিজের বোনকে এসব থেকে প্রোটেক্ট করবে, তা না করে উল্টো এসব করেছো। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন, আপন বোন না হলেও চাচাতো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছো? অন্য কাউকে আমার আপনজন বানাবে না। রেগে যাচ্ছ কেন? আমার রাগ বাড়াচ্ছ কেন? সকালে খেয়েছো? হ্যাঁ। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে? হ্যাঁ। বিয়ে করবে না? হ্যাঁ। হ্যাঁ বলে বড় বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর দাদা মুচকি মুচকি হাসছেন। নাতির কুঁচকে যাওয়া কপাল ভরুর দিকে তাকিয়ে হেসে বললেন, তাহলে পাত্রী দেওয়া শুরু করি, কি বলো? এই বালছেলের বিয়ে কে করবে? 100 বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব, তবুও বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? শ্রাবণ একদৃষ্টে তাকিয়ে থাকা দাদার মুখের দিকে। দাদাকে কষ্ট দিতে চায় না, তার ঠোঁটের ভেতরে জমে থাকা কথাগুলো ভেতরেই রেখে দিল, না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল। হাজার বলে কয়েও শ্রাবণকে দুপুরের খাবার খাওয়াতে পারেন না সামাদ চৌধুরী। তামিমা চৌধুরী কয়েকবার বললেও শ্রাবণ না শোনার মতো করে থেকেছে। এই মহিলাকে ওর একদম সহ্য হয় না। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়ে এসেছে সোহা। যতক্ষণ এসেছিল ততক্ষণ বড় আব্বুর সাথেই থেকেছে। দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা। যেই ভুলের খেসারতকে এখন দিতে হবে, যার ভয়ে ততষ্ট হয়েছিল এতক্ষণ, সে এখন শটান দাঁড়িয়ে আছে ওর সামনে, চোয়ার শক্ত করে। রুমের ভেতর শ্রাবণকে দেখে জানের পানি শুকিয়ে গেছে সোহার। শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রাবণ তাদের দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আমার নামে নালিশ দেওয়া তোর সাহসের তারিফ করতে হয়। সোয়া ভয়ে পেছাতে পেছাতে কাঁদো কাঁদো গলায় বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার নামে কোনো নালিশ দিইনি। ঝড়ের বেগে শোয়ার কাছে এসে দাঁড়ায় শ্রাবণ। খপ করে গলা চেপে ধরে, কে তোর ভাই? আর তুই না বললি দাদা ভাই জানলো কিভাবে? ভৌতি সাহেব বলে গিয়েছিল? আমাকে কল করে জিজ্ঞেস করলে কেন? এত শক্ত করে গলা চেপে ধরেছে যে শোয়ার চোখ জোড়া উল্টে গেছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। প্রাণ বাঁচানোর তাগাদায় শ্রাবণ হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট শুরু করেছে। কিছুক্ষণ পর শ্রাবণ নিজেই ছেড়ে দেয় শোয়ার গলা। ছাড়া পেয়ে কাঁচতে কাঁচতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে চোখ জোড়া। ঘোলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে চারপাশ। দেওয়ালে ভেবে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে ভর করতে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। দরজা লক করা ছিল না, তাই শোয়া হাত দিয়ে ভর করতে খুলে গেছে। শোয়ার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। দরজার দিকে তাকিয়ে দেখে শ্রাবণ ভেতরে গিয়ে এদিকে এগিয়ে গেছে। শোয়া 2 হাত ভর করে পেছাতে শুরু করে। শ্রাবণ ভেতরে এসে শোয়ার চুলমুঠো ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও আরও কাছে নালিশ করবি? না না, কাউকে কিছু বলবো না কখনো, ছেড়ে দাও আমাকে। শ্রাবণ সামনে দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নিজের মতন শোয়ার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে শোয়া। টেনে তুলে বালতির মধ্যে রাখা মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার কর। গলা কাটা মুরগির মতো তাপড়াতে শুরু করে সোহা। এভাবে আর একটু সময় থাকলে বেচারি মরে যাবে। কী এমন ভুল করেছে যে এভাবে শাস্তি দিচ্ছে? সব মিথ্যে তো বলেনি কিছু, ওর সাথে যা হয়েছে তাই তো বলেছে শুধু। এই একটা কথার জন্য এভাবে মারবে, শাস্তি দেবে? দম ফুরিয়ে যাবে। এমন সময় মাথা টেনে তুলে বালতি থেকে প্রায় হাত পা ছেড়ে দিয়েছে মেয়েটা। শ্রাবণ তাতে দাঁত পিষে আবারও বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে ক্ষীণ স্বরে বলে, না। যদি এমন দুঃসাহস আবার দেখাস একদম জানে মেরে ফেলবো। শোয়াকে ওয়াশরুমে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই পড়ে রইল সোহা। নড়াচড়া করতেও শক্তি পাচ্ছে না এখন। অনেক পানি খেয়ে ফেলছে, পেট ফুলে গেছে।
দুই চোখ বেড়ে ও শ্রাবণধারা গড়িয়ে পড়ছে। সামনে একটা কথাকে কেউ এভাবে মারে? জীবনে ফুলের টোকা পড়েনি গায়ে। আর আজকে এতদিন বাড়ির সবাই বলেছে শ্রাবণের সমস্যা আছে, সব বিশ্বাস করেনি। একজন সুস্থ সবল মানুষ, বুদ্ধিমান, চতুর, ধূর্ত এমন একজনের মানুষের কী সমস্যা থাকবে? কিন্তু আজকে সব বিশ্বাস করেছে শ্রাবণের সত্যি সত্যি সমস্যা আছে। সামান্য কয়েকটা কথা এভাবে কারো ইগো হার্ট করে? এ তো ইগো কেন এই ছেলের! আরেকটু হলে জানি মেরে ফেলছিল। সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রাবণীর দাদা, বাবা, মা, কাকা, কাকি, ছোট ভাই আর চাচাতো ভাই। সোয়া দুপুরের পর আর রুম থেকে বের হয়নি। সোয়ার মা মিসেস সোয়া চৌধুরী কয়েকবার ডেকেছিলেন মেয়েকে। সোয়া সোয়া তবুও বের হয়নি রুম থেকে। ঘুমাচ্ছে ভেবে আর ডাকিনি। এখন বড়দের মধ্যে কথা হবে, তাই আর ডাকিনি কেউ। শ্রাবণ দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। আশেপাশের সামনে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না। ওর ভাব সব দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। শ্রাবণের বাবা মিস্টার স্বামীর রেজা চৌধুরীর বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, শ্রাবণ। শ্রাবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রাবণ ঘাড় করে বাবার দিকে তাকায়, ঠোঁট তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, হঠাৎ আমার পেছনে পছন্দ নিয়ে ভাবছেন কেন? তোমার বিয়ে করাতে চাই। বিড়বিড় করে বিচ্ছিরি ভাষা উচ্চারণ করে শ্রাবণ। ওর ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পেরে গেছেন কি বলছে শ্রাবণ। পুনরায় ফোনের স্ক্রিন তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না, যারা যারটা সে ভাবুক। পালে আপনিও আরও কয়েক বিয়ে করে নিন, তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না। ছেলের এমন কথায় বিব্রত বোধ করেন শামীম চৌধুরী, রেজা চৌধুরী। এই ছেলে কি আর কিছু বলতে চানই না তিনি? তুমি যখন বিয়ে করতে চাইছো না, তখন আর আমাদের কী করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোয়ার বিয়ে হবে। তো বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তি সুরে বলে, এই চ্যাটের পেশা শোনার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? এই বালছালের কোনো শোনার মতো এত সময় আমার নেই। ধূপধা পা ফেলে সকলের মধ্যে থেকে বেরিয়ে যায় বাইকের দিকে। মেজাজটাই খারাপ করে দিল। ভেবেছিল কেই না গুরুত্বপূর্ণ কথা বলবে। সারাদিন শুধু শুধু পড়ে রইল এখানে। একটা লাভ হয়েছে, ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে। এই একটা কারণে মেজাজ ঠান্ডা ছিল সারা বিকেলে। বাইক নিয়ে সোজা আসে টিএসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে ওখানে। ফ্ল্যাটে ফিরবে রাতের খাবার খেয়ে। সকালের সাথে টুকটাক কথা বলার পর একটি সিগারেট ধরায়। ওর চোখ মুখ দেখে বুঝতে পেরেছে রেগে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ। মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। পরপর দুটো সিগারেট শেষ করেছে শ্রাবণ। হাসার নিজের হাতে থাকা গিটারটা শ্রাবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধরতো, কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না, ভালো লাগছে না। সরা এই বালের গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে। তুই গা, সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে, তোর গান শুনলে মন ভালো হয়ে যাবে। শ্রাবণ হাসানো মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? শুরু কর। শ্রাবণ আর কিছু না বলে গিটারের টুংটাং শব্দ তুলে ঠান্ডা গান গাইতে শুরু করে। আমি জিম থেকে ফিরে শাওয়ার নিচে শ্রাবণ মনে সুখে গান গাইছে। আজ শাওয়ারের জেল ঘরছে গায়ে। কলিং বেলের শব্দে গান বন্ধ করে দেয়। বিরক্তিতে কপাল কুঁচকে গেছে। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে ওঠে। মেজাজ হারিয়ে ভারী গলায় বলে, কোন শালায়ের বালডার লাগাতার টিপেই চলছে? আর কতক্ষণ গালাগালি করে শাওয়ার নেওয়া শেষ করে কোমরের তাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। চরম বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মাজেদা আন্টি আসলে তো কলিং বেল বাজবে না। ওনার কাছে এক্সট্রা চাবি আছে, নিশ্চয়ই বন্ধুদের মধ্যে থেকে কেউ এসেছে। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো ঢেড়ে হেসে বলে, দরজা খুলে সামান্য দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলে, ওহ তুমি ভেতরে আসো। শ্যামা চৌধুরী নাতের আগাগোড়া পরখ করে নিতে ভেতরে প্রবেশ করছে। তুমি বসো, আমি ড্রেস পরে আসছি। আচ্ছা যাও। শ্রাবণ রুমে এসে একেবারে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দাদার পাশে বসতে বসতে বলে, হঠাৎ এখানে? সকাল থেকে কল করে পারছিলাম না, তাই চলে আসলাম। কিছু বলবে? হ্যাঁ বলো। স্পষ্ট বিয়ে। তুমি বড় ভাই হয়ে ওর আগে বিয়ে করবে না? বিয়ের কথা বলবে না দাদা ভাই, অন্য কিছু বলো। বাড়িতে চলো। কেন? নিজে বিয়ে না করলে অত্যন্ত ভাইয়ের বিয়েতে তো থাকবে।
কে ভাই? তুমি বাড়িতে চলো। এখানে ভালো আছি আমি। বিয়েতে তোমার উপস্থিতি থাকলে হবে। তুমি বাড়ির বড় ছেলে, তুমি থাকবে না তাতে হয় না। প্লিজ দাদা ভাই, এমন কিছু বলবেন আমাকে, শুনলে মাথায় আগুন ধরে যায়। তুমি যাবে না বাড়িতে? না। ঠিক আছে, আসছি আমি। কোথায় যাচ্ছ? মাত্রই তো আসলে। আসার কোনো কথা দাম তো তোমার কাছে নেই? আমি অনেক বুড়ো, বড় মুখ থেকে তোমার কাছে এসেছিলাম। আসছি আমি। থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে। আমি মরে গেলে কেউ আসবে না তোমাকে ডাকতে। শ্যামা চৌধুরী সোফা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করেন। শ্রাবণ কিছু সময় মাথা নিচু করে বসে থেকে গম্ভীর স্বরে বলে, কবে যেতে হবে বাড়িতে? শ্যামা চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির দিকে তাকালেন, হাসি মুখে বললেন, আজকে চলো। বিয়ে কবে? সামনে শুক্রবার। শুক্রবারই যাবো তাহলে। শুক্রবার না, তুমি আজই যাবে আমার সাথে, চলো। শ্রাবণ দাদার মুখের দিকে তাকিয়ে থাকে, সোফা থেকে উঠতে উঠতে বলে, ব্ল্যাকমেল ভালোই করো জানো, বড় ছেলের মতো। শ্যামা চৌধুরী না বললেন না কিছু। শ্রাবণ উমেশ একটা সুটকেট নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কোনো কথা না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করে লিফটে প্রবেশ করে। ওর মোটেও এই বাড়িতে যেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র দাদার জন্য রাজি হয়েছে। দাদাকে কষ্ট দিতে চায় না শ্রাবণ। দাদার সাথে বাড়ির ভিতর প্রবেশ করতেই ছোট ভাই স্পর্শ আর চাচাতো ভাই সিয়ামকে দেখতে পায়। দুজনে কথা বলছে। শ্রাবণকে দেখে দুই ভাই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে এসে বলে, ভাইয়া কেমন আছো? শ্রাবণ কিছু বলে না, ধূপধাপ পা ফেলে নিজের জন্য বর্ধকিত রুমে দিকে এগিয়ে যায়। পেছন থেকে তিনজন তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। এই ছেলে কি কোনোদিন পরিবর্তন হবে না? স্পষ্ট বুঝতে পারে না ওর বড় ভাই ওর সাথে কেন এমন করছে, বাড়ির সকলের সাথে বা কেন এমন করে। সেটা আমাদের কিছু বলবে না। বাড়ির সকলে জিজ্ঞেস করো প্রশ্নের উত্তর পায়নি স্পষ্ট। সিয়াম এবং সোয়া, ওদেরও একই প্রশ্ন। শ্রাবণ বাড়ির সকলের সাথে কেন এমন করে। শ্রাবণ বয়স 25 বছর, মাস্টার্সের স্টুডেন্ট। স্পর্শের বয়স 23 বছর, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। শ্যামের বয়স 22 বছর, অনার্স থার্ড ইয়ারে পড়ে। সোয়ার বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। করিডোরে আসতে সোয়ার সামনে পড়ে শ্রাবণ। শ্রাবণকে দেখে ভয়ে গুটিয়ে যায় সোয়া। জড়সড় হয়ে দাঁড়ায়, এক পাশে মাথা নিচু করে। শ্রাবণ ঘাড় কাত করে সোয়ার দিকে তাকে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ড্রাইভার এসে শ্রাবণের সুটকেস দিয়ে যায় ওর রুমে। শ্রাবণ রুমের চারপাশে নজর বোলায়। আগের মতো আছে এখনও। এই বাড়ির একটুও মন টেনে না। সবসময় অস্থির অস্থির লাগে। বুকের ভেতর ভীষণ জ্বালা অনুভব করে। বাড়ির মানুষগুলোকে দেখলে রাগ তরতর করে বেড়ে যায়। শ্রাবণ রুমে ঢোকার পর আর রুম থেকে বের হয়নি। 1:30টার সময় শ্যামা চৌধুরী শ্রাবণের ফোনে কল করেন। দাদা ভাই বলো, নিচে আসো, খাবার খাবো। আমার খাবারের উপর পাঠিয়ে দাও। নিচে আসবে না? না। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। শ্রাবণ ফোন রেখে শোয়া থেকে উঠে বসে। সকাল থেকে ওর ফ্রেন্ডরা শতবার কল করে ফেলেছে বাইরে যাওয়ার জন্য। শ্রাবণ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে শেষ না পর্যন্ত কোথাও যাবে না। 4টার পর রুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। নজর আটকে সোফায় বসে থাকে স্পর্শার শোয়ার উপর। দুজন হেসে হেসে কথা বলছে মনের সুখে। কদিন পরে দুজনে বিয়ে। এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুজন ভালোবেসে বিয়ে করেছে। দুজনের হাসি মোটেও সহ্য হচ্ছে না শ্রাবণের। এত হাসি খুশিতে কেন থাকবে এরা? ওই শ্রাবণ তো এত হাসি খুশিতে থাকতে পারে না। ওর হাসি খুশি ভালো থাকা সবাই কেড়ে নিয়েছে। নিজেরা দিনরাত হাসে। হাট মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে তাকিয়ে থাকে শোয়ার দিকে। তানিমা চৌধুরী সিঁড়ি বেয়ে নামার সময় বড় ছেলেকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, শ্রাবণ কিছু হয়েছে? শ্রাবণ কোথাও কথা না বলে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। তানিমা চৌধুরীও চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সবাই বসে থাকা দুজনের দিকেও একবার তাকান। আর কতকাল ভাইয়া বলে ডাকবি? সোয়ার স্বভাবসুলভ কপাল ভুরু কুঁচকে বলল, ভাইয়া না ডাকলে কি বলে ডাকবো? তোকে কেউ কিছু বলেনি? কে কি বলবে? স্পর্শ বিষয় নিয়ে বলে। কেউ কিছুই বলেনি? সোয়া স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি বলবে? স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে ওর মাকে ডাকতে শুরু করে। তামিমা চৌধুরী মেয়েদের দিয়ে দিচ্ছিলেন রাতে কী কী রান্না করতে হবে। ছোট ছেলের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোফার কাছে দাঁড়ান। ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ডাকছো কেন? সোহাকে তোমরা কিছু বলনি? আমি তো কিছু বলিনি। কেন, অনিমা কিছু বলেনি সোহা? না, আম্মু কি বলবে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সোহাকে এখন কেউ কিছুই বলেনি। আশ্চর্য।
আচ্ছা তুমি যাও, আমি বলছি ওকে। তামিমা চৌধুরী রান্নাঘরে না গিয়ে সিঁড়ির দিকে এগোতে যায়। ওনার কাজ শেষ। স্পর্শ পুনরায় শোয়ার হাত মুঠো করে দোহরের চোখে চোখ রেখে বলে, আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে। এমন কথা শুনে চমকে ওঠে সোহা। স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবার। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল মেয়েটার। বিস্ময় নিয়ে বলে, তুমি কি বলছো এসব? তোমার আবার বিয়ে মানে? মানে এটা যে তোর আর আমার বিয়ে? তুমি আমাকে কেন বিয়ে করবে? স্পর্শ শোয়ার দিকে একটু এগিয়ে আসে। শোয়ার দুহাত মুঠো করে ধরে শক্ত করে ব্যাকুল স্বরে বলে, তুই কি আমি বিয়ে করতে চাচ্ছিস না? প্লিজ শোয়া, না করবি না। আমাদের বিয়েতে বাড়ির সবাই রাজি হয়ে গেছে। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার না হয়ে অন্য কারো বউ হলে আমি সহ্য করতে পারবো না। আমি দিশেহারা হয়ে যাব, এলোমেলো হয়ে যাব, সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাব, তারপর একদিন মরে যাব। পাগলের মতো কী সব বলছো? তোকে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। দেখ, তুই কিন্তু না করবি না। হাত ছাড়ো আমার। সারা জীবন ধরে রাখবো তোর হাত। তোকে আগলে রাখবো, তোকে ভালো রাখবো আমি। শোয়ার বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে। স্পর্শের হাতের মুঠোয় থাকা হাত দুটো কাঁপছে, বারবার চোখের পলক ফেলছে। স্পর্শ শোয়ার হাত দুটো ছেড়ে দুই গালে হাত রেখে মুখ আগলে ধরে বলে, আমি তোকে ভীষণ ভালোবাসি সোহা। সোহা একটা কথাও বলে না আর। ওর বিয়ে আর ও জানলো না সবার শেষে? বাড়ির একটা মানুষ ওকে জানালো যে আগামী শুক্রবার ওর বিয়ে। রাতে সকালের সাথে তো খাবার খেলো, তখন তো বলতে পারতো। সকালে তো একবার নাস্তা করলো সবাই, তখন তো বলতে পারতো। ওর মাই ওকে বলল না। ওনার সময় না কোথায়? সব সময় সময় দিতে পারলে ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় তো ওনার কাছে নেই। কথা বলছিস না কেন সোহা? আমি রুমে যাব। তুই কি অন্য কাউকে ভালোবাসিস? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, কাউকে ভালোবাসি না আমি। তাহলে আমাকে ভালোবাসতে শুরু করে দে। লজ্জা পেয়ে দ্রুত মাথা নিচু করে নেয় সোহা। সোহার লজ্জারাঙা মুখ দেখে মুচকি আসে স্পর্শ। দূরে দাঁড়িয়ে দুজনের দিকে কটমট চোখে কি আছে শ্রাবণ। সোফায় বসে প্রেম আদান প্রদান হচ্ছে। রাগে ওর শরীর রিরি করছে। ইচ্ছে করছে গিয়ে দুটোর মাথা ফাটিয়ে দিতে। এদের রং ঢং সহ্য করতে কিভাবে থাকছে এখানে। আর দুই হাতে মেহেদি লাগানো হয়েছে। দুই হাত দুদিকে মিলে সিঁড়ি বিয়ে নেমে আসে। স্পর্শ সোহাকে দেখে বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। মুখের কাছে মুখ এগিয়ে আস্তে আস্তে বলে, একটু লাগবে? হ্যাঁ, পানি খেতে এসেছি। কখন থেকে ডাকছি, কেন শুনছো না? আয়, আমি খাইয়ে দেই। স্পর্শের পেছন পেছন রান্নাঘরের কাছে এসে দাঁড়ায় সোহা। শ্রাবণ সোফায় বসে আছে, ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে আছে। স্পর্শ পানি এনে সোহাকে খাইয়ে দেয় নিজেই। স্পর্শের মুখের হাসি একটু সহ্য হচ্ছে না শ্রাবণের। সোহার ঠোঁটের পানি স্পর্শ মুছিয়ে দেয়। কি করছো? ভাইয়া আছে তো এখানে। ভাইয়া এদিকে তাকাবে না, তুই জানিস? তার অন্যকে দেখার টাইম নেই। আর লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর হবু বর। আগামীকাল আমাদের বিয়ে। আমি আমার হবু বউয়ের ঠোঁটই মুছিয়ে দিয়েছি, অন্য কারো না। লাজুক ভঙ্গিতে হাসে সোহা। চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতে স্পর্শ ওর বাহু ধরে আটকে দেয়। গাল টিপে বলে, যত পালানোর আজই পালিয়ে নে। আগামীকাল কিন্তু পালানোর কোনো পথ পাবি না, তবেই লুকাতে পারবি। সোহা প্রশ্নবোধক চিহ্নতে তাকালো। স্পর্শ শোয়ার চোখে মুখে ফু দিয়ে মুচকি এসে বলে, আমার বুকে এসে লুকাবি? যা। ওরে আমার লজ্জাবতী রে। শ্রাবণ এতক্ষণ ধরে দুদিকে তাকিয়ে আছে। এইবারে কারো খুশি ওর সহ্য হয় না। এদের দুজনেরটা সহ্য হচ্ছে না। একে অপরের প্রতি এত প্রেম, সারাদিন একে অপরের সাথে চিপকে থাকে। চোখ পড়ে দুজনে হাসছে। এত হাসি তো ওর মোটেও সহ্য হচ্ছে না। বসা থেকে উঠে কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। ঝনঝন শব্দে তুলে গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে। চোখে সোহার স্পর্শর ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করলো। ওর ইচ্ছে করছে দুটোর গায়ে আগুন ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে। ভাইয়ার হঠাৎ কি হলো? সোহা শ্রাবণে যাওয়ার পথে তাকিয়ে আনমনে বলে, ভাইয়া পাগল হয়ে গেছে। কি বলছিস এসব? ভাইয়া পাগল হবে কেন? পাগল না হলে কোনো কারণ ছাড়া গ্লাসটা ছুঁড়ে ফেললো কেন? কিছু হয়েছে বোধহয়, তুই রুমে যা, আমি দেখে আসছি। সোহা স্পর্শের পথ আগলে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলে, ভাইয়ের কাছে যেও না, এখন রেগে আছে, মারবে তোমাকে। স্পর্শ কপাল কুঁচকে বলে, মারবে কেন? তুই ওপরে যা, আমি দেখছি কি হয়েছে। স্পর্শ সোহার কোনো কথা না শুনে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। সোহা পেছন থেকে কয়েকবার ডাক দেয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে যেতেই সোহা নিজের রুমের দিকে এগিয়ে যায়। চিন্তা হচ্ছে স্পর্শর জন্য। ও তো জানে শ্রাবণ কতটা ভয়ঙ্কর মানুষ।
রাগ উঠলে হুঁশে থাকে না। সেদিন তো রাগের মাথায় ওকে মেরেই ফেলছিল। আজকে স্পর্শকে কিছু না করলেই হয়। স্পর্শ বাড়ি বাইরে বেরিয়ে আসলো, শ্রাবণকে দেখতে পায় না। গার্ডকে জিজ্ঞাসা করে জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর ভাই হঠাৎ রেগে গেল কেন? সকাল হতে বাড়িতে মানুষজনে ভর্তি হতে শুরু করে। সবাইকে শুক্রবার আর শনিবারে দাওয়াত দেওয়া হয়েছে। সকলে বাড়ি সাজানো হয়েছে। গতকালকেও এই বাড়িতে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না, কিন্তু আজকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের জন্য বুকিং দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে শ্রাবণ একজন শান্ত হয়ে আছে। কোনো রাগারাগি করেনি কারোর সাথে। যে যা জিজ্ঞেস করেছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ঠোঁটে হাসি না থাকায় ওর চেহারা রাগি রেগে গম্ভীর ভাবটা নেই। গত রাত থেকে ওকে দেখে বাড়ির সবাই অবাকই হচ্ছে, আবার খুশি হচ্ছে। পরিবারের সাথে সময় কাটিয়ে হয়তো পরিবর্তন আসছে ওর মধ্যে। সোহাকে গোসল করানো হয় 11টা নাগাদ। ওকে এখন পার্লারে নিয়ে যেতে হবে ব্রাইডাল সাজের জন্য। শ্রাবণ গোসল করে একদম তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, ফর্সা গায়ে রং, আবার পরেছে সাদা পাঞ্জাবি। দেখতে একটু বেশি ভালো লাগছে। চৌধুরীর বাড়ির প্রায় সবাই হাঁ করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। ওনারা আজকে প্রথমেই শ্রাবণকে পাঞ্জাবি পরনে দেখছিল। বিয়ের শপিং করার সময় শামার চৌধুরী বড় ছেলে নাতির জন্য এই পাঞ্জাবিটা এনেছিলেন। যে পছন্দ করে শ্রাবণ যে এই পাঞ্জাবি পরবে উনি ভাবেনি। শ্রাবণ পাঞ্জাবি পরেতে না, পরতে দেখেনি বাড়ির কেউ। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার মানে কি? জোকারের মতো লাগছে আমায়। শ্যামা চৌধুরী দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, একদম না দাদু ভাই, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবি পরনে। আমি তো ভাবিনি এই পাঞ্জাবি পরনে তোমাকে তো ভালো লাগবে। শ্রাবণ আর কিছু বলে না। আমার মা অনিমা চৌধুরী বলেন, যেটা বলেছিলাম আমি, সোয়াকে পার্লারে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ওকে? সোয়ার বাবা মিস্টার শাহিন রেজা চৌধুরী বলেন, নিয়ে যাক। শ্যাম বলে, আমি তো গোসলও করিনি এখনও। 5 মিনিট সময় দাও, গোসলটা সেরে আসি। দৌড়াদৌড়ি করে শরীর ঘিমে একাকার হয়ে গেছে। আনিমা চৌধুরী বলেন, 11:30টার মধ্যে পার্লারে যাওয়ার কথা। তোর গোসল করতে কত দেরি হয়ে যাবে। দেরি হবে না। শ্রাবণ কাকির দিকে তাকিয়ে বলে, আমি বসেই আছি এখন, আপনারা চাইলে আমি সোয়াকে পার্লারে নিয়ে যেতে পারি। সবাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা নিয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ চৌধুরী বললে এই কথা অবিশ্বাস্য। তাকানোর কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বলে, সত্যি তুমি নিয়ে যাবে? মিথ্যে কেন বললো? তো ভালোই হয়, আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি। আপনারা সোহা ও সাজার সব কিছু নিয়ে আসুন। আচ্ছা যাও। ফোনের স্ক্রিনে তাকিয়ে বাইরের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। বাড়ির সবাই স্বস্তির শ্বাস ফেলে, যাক অবশেষে ছেলেটা ওনাদের সকলের সাথে স্বাভাবিক হচ্ছে। আনিমা চৌধুরী দ্রুত মেয়ের রুমে আসেন। ওনার সাথে একজন মেয়েদের হাতে ব্রাইডাল সাজানো সব কিছু দিয়ে গাড়িতে রাখতে বলে সোয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এখন তৈরি হতে চলে গেছে। গোসল করবে, রেডি হবে, সময়ের ব্যাপার। বিয়েটা তো আর যেমন তেমন করে সাজলে হবে না। স্পর্শ গোসল করতে ওয়াশরুমে ঢুকে গেছে কিছুক্ষণ আগেই। বাড়ির বাইরে এসে শ্রাবণের গাড়ি আর গাড়ির ভেতরে শ্রাবণকে দেখে সোহার পা দুটো স্থির হয়ে যায়। তড়িৎ গতিতে মায়ের মুখে দিকে তাকিয়ে বলে, আমাকে পার্লারকে কে নিয়ে যাবে আম্মু? শ্রাবণ নিয়ে যাবে। স্যাট করে ওঠে সোহার বুকের ভেতর। দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি ভাইয়ের সাথে যাব না আম্মু, তুমি চলো আমার সাথে। সোহা বোঝার চেষ্টা কর, আমি এখনও রেডি হইনি। তোর সাথে গেলে আমি রেডি হবো কখন? দেরি হয়ে যাচ্ছে। তুই যা শ্রাবণের সাথে। না, যাব না আমি। সোহা, মায়ের কণ্ঠে স্পর্শ বিরক্তি প্রকাশ পাচ্ছে। ওর মা কীভাবে পারছে ওকে জলজান্ত একটা বাঘের গুহে ঠেলে দিতে? দেখছে তো গুহার ভেতর বাঘ ওত পেতে বসে আছে শিকারের আশায়। আনিমা চৌধুরী জোর করে সোহাকে শ্রাবণের পাশে ফোড়ান ছেটে বসিয়ে দেন। পার্লারের নাম আর মেকআপ আর্টিস্টের নাম বলে দেয় শ্রাবণকে। পার্লারে গিয়ে অনিমা চৌধুরীর নাম বললেই হবে, যাবে এটাও বলে দেন। শ্রাবণ মনোযোগ দিয়ে সব শুনে মাথা নাড়ায়। শোয়ার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। শোয়া জোরে সোরে হয়ে বসে রইল। মনের ভুলও শ্রাবণের দিকে তাকাচ্ছে না। শ্রাবণকে সেদিনের পর থেকে ভীষণ ভয় লাগে ওর। দেখলেই মনে হয় এই বুঝে এসে গলা চেপে ধরবে। সোহা চমকে উঠে শ্রাবণের দিকে তাকায়, ওকে ডাকছে কেন আবার? শ্রাবণ সোহার দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, স্পর্শকে ভালোবাসিস? সোহা কথা বলে না। শ্রাবণ অভয় দিয়ে নরম কোমল স্বরে বলে, ভয় পাচ্ছিস কেন? ভালোবাসিস স্পর্শকে? মাথা নাড়ায় সোহা। মুখে বল, হ্যাঁ। স্পর্শ তোকে ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে। হুম। তোকে না পেলে মরে যাবে? তো তুমি এসব বলছো কেন?
জানতে ইচ্ছে করছে সেই জন্য। স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে, তাই না? মাথা নাড়ায় শোয়া। শ্রাবণ কিছু না বলে সামনের দিকে তাকায়। শয়তানের মতো মুচকি এসে চোখে মুখে রহস্য ছড়িয়ে পড়ে। কিছুতে একটা প্ল্যান করছে। একটু পর গুনগুনিয়ে গান গাইতে শুরু করে। গাড়ি এসে দাঁড়ায় একটা পার্লারের সামনে। শ্রাবণ সিটবেল্ট খুলতে খুলতে বলে, নাম গাড়ি থেকে। দুজন একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শ্রাবণকে দেখে কাছে এগিয়ে আসে হাসান। শ্রাবণের পেছনের দরজা খুলে ভেতর থেকে পকেট বের করে দুহাত তুলে নেয়। এর সাথে সোয়াকে দেখে হাসানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। শ্রাবণ এই মেয়ের সাথে কেন? আর ওকেই বা তো তাড়া দিয়ে এখানে আসতে বলছে কেন? শ্রাবণ, এই মেয়ে তোর সাথে কেন? আর আমাকে এখানে আসতে বলছিস কেন? গাড়িতে বসে অপেক্ষা কর, একটু পর এসে বলবো। সোয়া, ভেতরে চল। সাথে সাথে ভেতরের দিকে এগিয়ে যায় সোয়া। পার্লারের সাইনবোর্ডের দিকে একটিবার তাকিয়েও দেখে না। সোয়াকে সাজাতে বেশি সময় লাগেনি। সোয়ার ইচ্ছে ছিল নিজের বিয়েতে ভারী সাজ দেবে, কিন্তু ওর মা কী করলো, এই প্যাকেজ কেন চুজ করেছে? এই সাজ সোয়ার পছন্দ হচ্ছে না। দেখতেই সুন্দর লাগছে, কিন্তু সোয়া একটু ভারী সাজ চেয়েছিল। ওর মাকে তো বলেছিল ওর পছন্দ সম্পর্কে। সোয়াকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর পার্লারের নামের দিকে নজর বুলে সোয়া। চোখ দুটো বড় বড় হয়ে গেছে পার্লারের নাম দেখে। ভাইয়া, আম্মু তো অন্য পার্লারের নাম বলেছিল। আগুন চোখে সোয়ার দিকে তাকায় শ্রাবণ। আগে সেই চিরচেনা রূপ ফিরে এসেছে। ওর এই রূপ দেখে সোয়ার কলিজার পানি শুকিয়ে গেছে। শ্রাবণ সোয়ার হাত ধরে টেনে গাড়ির ব্যাক সিটে বসে নিজে উঠে বসে পাশে। ফ্রন্ট সিটে বসে থাকা হাসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দে। হাসান নেমে ঘর ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে। কোথায় যাব? কাজে অফিসে। তড়িৎ গতিতে পেছনে তাকায়। সোয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বিষয় নিয়ে বলি, বিয়ে তো কমিউনিটি সেন্টার হবে ভাইয়া, আমরা কাজে অফিসে কেন যাব? হাসান, চল, দেরি হয়ে যাচ্ছে। কি বলতে চাইছিস তুই, ক্লিয়ার করে বল। বিয়ে করতে চাইছি, এখন চল। সোয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে আগে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে আসো, তারপর তুমি বিয়ে করতে যাও। শ্রাবণ ঘাড় কাত করে সোয়ার মুখের দিকে তাকায়। ওর তাকানো দেখে সোয়া কেঁদে ফেলে। শ্রাবণ ওভাবে তাকানো মানে নিশ্চয়ই অনেক বড় কোনো প্ল্যান করে বসে আছে। এখন শ্রাবণ নিজের মর্জি মতো চলবে। তুই যদি পৌঁছে দিয়ে আসি তাহলে বিয়ে করবোটা কাকে? মা, মানে? মানে খুব সোজা, আমি তোকেই বিয়ে করছি। তোমার কান্না অটো বন্ধ হয়ে যায়। একটু পরে আবার শব্দ করে কেঁদে ওঠে। তুমি এসব কি বলছো ভাইয়া? আমি তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি এমনটা কিভাবে করতে পারো? আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। কে বলেছে স্পর্শ আমার ছোট ভাই? ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। ওর মায়ের সাথে আমার বাবার বিয়ে হলেও ওকে আমি সৎ ভাই হিসেবে মানি না। স্পর্শ আর ওর মা আমাকে কেউই হয় না। ওরা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। স্পর্শ আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আর আমি ওর ভালোবাসাকে কেড়ে নিলাম। তুই স্পর্শর ভালোবাসা হয়ে ভুল করলি রে সোহা। না তুই ওর ভালোবাসা হতি, আর না আমাকে বিয়ে করার মতো ফালতু একটা সিদ্ধান্ত নিতে হতো। কাজী অফিসের সামনে এসে গাড়ি থামান হাসান। অফিসের সামনে আগে থেকে শ্রাবণের আরও 4জন ফ্রেন্ড অপেক্ষা করছে। ওদের দেখে হাসান পিছন ফিরে তাকিয়ে বলে, ওরা এখানে কেন? তুই ওদেরকেও আসতে বলেছিস? হ্যাঁ। শ্রাবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে দাঁড়ায় শোয়ার পাশে দরজার কাছে। দরজা খুলে দিয়ে বলে, বের হ। শোয়া ভয় পেয়েও সাহস জুগিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না, আমি বাড়িতে যাব। ভালোই ভালোই বলছি, বের হ, নয়তো তোর কি অবস্থা করবো আমি নিজেও জানি না। তুমি কেন এমন করছো? কী ক্ষতি করেছি তোমার? হিসাব করে শেষ করা যাবে না। বেরিয়ে আয় এখন, লেট হয়ে যাচ্ছে। সোয়া বের হয় না। শ্রাবণ সোয়াকে টেনে বেশি বের করে হিহি করে টানতে টানতে এগিয়ে যায় ভেতরের দিকে। ওর পেছন পেছন ওর ফ্রেন্ডরাও আছে। গরমে কাজেও পেশে এখন আর কোনো মানুষ নেই। আজকে কি শ্রাবণ চৌধুরী একাই বিয়ে করবে নাকি? শ্রাবণ ওর এক ফ্রেন্ডের দিকে হাত বাড়ায়। ছেলেটা একটা খাম শ্রাবণের হাতে দেয়। কাজের সাথে কথা বলে পেপারস রেডি করে বলে ওনার পাওনা পরিশোধ করে দেয় আগেই। সোয়ার কান্না শুনিয়ে ওর ইচ্ছে করছে ঠাটে একটা চর বসিয়ে দিতে। এই ন্যাকা কান্না ওর একদম সহ্য হয় না আগে থেকেই। সাহেব শ্রাবণের দিকে তাকিয়ে বলেন, দিনভর কত লিখবো? আপনার যা ইচ্ছে হয় লিখে দিন। পাশ থেকে শ্রাবণের ফ্রেন্ড বলে, কোটিপতি মাত্র তার কোটি টাকাই লেখেন, দিনভর পরিশোধ না করলে স্ত্রীর কাছে যেতে পারবে না। শ্রাবণ বিরক্তিমাখা স্বরে বলে, ওকে তো ছুবই না আমি। হাসান বিস্ময় নিয়ে বলে, তাহলে বিয়ে করেছিস কেন? দখল করে রাখছি মানে? শ্রাবণ হাসানোর কথার উত্তর দেয় না। কাজের দিকে তাকিয়ে বলে, দিনভর লেখার প্রয়োজন নেই তাহলে।
হলেও দিতে হবে। শ্রাবণ নিজের পাঞ্জাবি আর প্যান্টের পকেটে হাতে যা পায় তাই বের করে। 2015 টাকা। কাজের দিকে তাকিয়ে বলে, 2015 টাকা লিখুন। আর ডান হাত উঁচু করে ধরে হাতের মুঠোয় টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে, এই যে ধর তো দেড়মোহরের টাকা। পাশ থেকে এক ফ্রেন্ড বলে, কোটিপতি হয়ে তুই মিসকিনের চেয়েও কম দেড়মোহর দিলি শ্রাবণ। কম হলেও 10 লাখ দেওয়া উচিত ছিল। শ্রাবণ বিরক্তি নিয়ে তাকে বলে, মাথা খারাপ না করে চুপ করে থাকতো। কাজী সাহেব পেপার রেডি করে দুজনের দিকে এগিয়ে দেয়। সোয়ার দিকে কলম এগিয়ে দিয়ে বলেন, সই করে দাও। সোয়ার চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকায়। সোয়ার চোখ দুটো বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। দুদিকে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে, এই বিয়ে আমি করবো না। এমন ক্ষিপ্ত দৃষ্টিতে সোয়ার দিকে তাকায়, চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, 1 মিনিটের মধ্যে সই করবি নয়তো। শ্রাবণের আঙুলের চাপে সোয়ার মনে হচ্ছে চোয়ালের হাড় ভেঙে যাবে এখনই। শ্রাবণ পুনরায় বলে, সই কর দ্রুত, বিয়ে তোর আমাকেই করতে হবে, সেটা মস্তিষ্কে গেঁথে নে। সোয়া শ্রাবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রাবণ নিজের হাত সরিয়ে নেয়। সোয়ার হাতে কলম গুঁজে দিয়ে বলে, দ্রুত কর। সোয়া খুব ভালো করে বুঝতে পারছে এই শ্রাবণ নামক জামিলের হাত থেকে ওর রক্ষা নেই। শুধুমাত্র স্পর্শ ওকে ভালোবাসে বলে এভাবে জোর করে বিয়ে করবে। পানি ফেলতে ফেলতে এলোমেলো কাঁপা কাঁপা হাতে সই করে দেয়। শ্রাবণ সময় না নিয়ে দ্রুত সই করে দেয়। ধর্মীয়ভাবে বিয়েটা হয়ে যায়। বিয়ের সাক্ষী শ্রাবণের দুজন ফ্রেন্ড। সম্পূর্ণ হতে সোয়ার হাত ধরে টেনে নিয়ে অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে। হাসানের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে সোয়াকে ফ্রন্ট সিটে বসিয়ে দেয়। দরজা লক করে পাশ ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সাইমন মামা রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছে খেয়ে নিস, বলবি আমি পরে দিয়ে দেবো। 5 জন মাথা নাড়ায়। শ্রাবণ নিজের ড্রাইভিং সিটে উঠে বসে। সোয়ার দিকে তাকায় একবার। সোয়া মাথা নিচু করে কেঁদে চলছে। ভালোবাসলে এক ভাইকে আর বিয়ে করলো আরেক ভাইকে। গত 1 সপ্তাহ স্পর্শকে ভালোবেসে ফেলছে। স্পর্শ আর শ্রাবণী দুই ভাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। স্পর্শর চেহারা আলাদা একটা মায়া মায়া ভাব আছে, যেটা শ্রাবণের চেহারাটায় নেই। শ্রাবণ গাড়ি নিয়ে চলে যেতেই ওর এক ফ্রেন্ড হাসানের দিকে তাকিয়ে বলে, শ্রাবণ এই মেয়েকে কেন বিয়ে করলো এভাবে জোর করে? পুরোটা আমি নিজেও জানি না। সোয়া শ্রাবণের কাজিন। আজকে সোয়ার সাথে শ্রাবণের ছোট ভাই স্পর্শের বিয়ে ছিল। হাসানের কথা শুনে 4 জন চমকে ওঠে। একজন বিস্ময় নিয়ে বলে, শ্রাবণ ছোট ভাইয়ের হবু বউকে এভাবে বিয়ে করলো? হ্যাঁ, ছোট ভাইকে তো সহ্যই করতে পারে না, তাহলে তার হবু বউকে কেন বিয়ে করলো? গাধা, বুঝিস না কিছু? চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রাবণের গাড়ি। বাড়ির ভেতরে পরিবারের সকলের চেঁচামেচি শোনা যাচ্ছে। শ্রাবণ জানে এই চেঁচামেচির কারণ। সোয়ার সময় মতো সেন্টারে পৌঁছায়নি, পার্লারে গিয়েও খুঁজতে পায়নি, দুজনকে কল করেও পায়নি। গেস্টরা বোধহয় সবাই সেন্টারে চলে গেছে এতক্ষণে। গাড়ি ভেতর থেকে বেরিয়ে সোয়াকে টেনে বের করে। সোয়া কেঁদে দিয়ে বলে, আমি ভেতরে যাব না, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। মুখ তো তোর দেখাতেই হবে, যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মুখ খুলে একটা কথা বলি একদম জানে বেড়ে ফেলবো। ভেতরে চল এখন। শক্ত হয়ে দাঁড়ায়। শ্রাবণ হারকাত করে তাকায় ওর মুখের দিকে। চোখ উল্টে আবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। পুনরায় সোয়ার মুখের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি ফুটিয়ে তোলে চোখে মুখে। সোয়াকে পাজা করলে তুলে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে গিয়ে মুখ দিয়ে কিছু টু শব্দ বের করবে না, বললে তুই আজকেই খতম। ভয়ে সোয়া চুপচাপ রইল শ্রাবণের কোলে। দুজনে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে বুঝতে সবাই ওদের দুজনের দিকে দ্রুত এগিয়ে আসে। সোয়াকে শ্রাবণের কোলে রেখে আনিমা চৌধুরী বলেন, সোয়ার কি হয়েছে? ওকে কোলে তুলে এনেছো কেন? পার্লারে না গিয়ে কোথায় গিয়েছিলে? শ্রাবণ সকলের দিকে নজর বুলিয়ে সোফার দিকে এগিয়ে যায়, কেন কোনো উত্তর না দিয়ে। অনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে বলেন, কি হয়েছে? ও কাঁদছে কেন? শ্রাবণ ঘাত করে তাকায়। ওর তাকানো দেখে সকলে বুঝতে পারে কিছু একটা হয়েছে। কেঁদে কুটে সোহার বেহাল দশা। অনিমা চৌধুরী সোহার দিকে আগাতেই শ্রাবণ বাধা দিয়ে গম্ভীর স্বরে বলে, আপন আমার স্ত্রীর দিকে আগাবেন না, আপনারা কেউ ছবি না ওকে। ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ ঘটে। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। রুদ্ধ সবাই কি বলছে এই ছেলে? ওর স্ত্রী মানে? শামীম রেজা চৌধুরী শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন, শ্রাবণ কি বলছে সব? শামীম রেজা চৌধুরী শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন, শ্রাবণ কি বলছে সব? সুহাদ তোমার স্ত্রী হতে যাব কেন? শ্রাবণ বাবার দিকে তাকায়ও না, কিছু বলেও না। শামীম রেজা চৌধুরী বলেন, শ্রাবণ তোমরা কোথায় ছিলে তখন? শ্রাবণ কাকার দিকে তাকিয়ে বলে, কাজী অফিসে।
সকলে শকড। বিষে কেন? কাজের বিষয়ে মানুষ কী করতে যায়? নিশ্চয় বিয়ে করতে যায়। আমরাও বিয়ে করতে গিয়েছিলাম। স্পর্শ নিচে এসে বড় ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আর আগাতে পারছে না, কিছু বলতেও পারছে না। এসব কি বলছে ওর ভাই? কে বিয়ে করেছে মানে? একটু পরেই তো ওর সাথে সোহার বিয়ে হওয়ার কথা। ওর ভালোবাসা ওর সোহা। শরীর ঠেলে দিয়ে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় স্পর্শ। পা দুটো চলতে চাচ্ছে না, বুকের সাথে সাথে শরীরও কাঁপছে। করুণ চোখে শোয়ার মুখের দিকে তাকায়। শোয়া ওর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে। আবার স্পর্শ মনে হচ্ছে ওর বুকের ভেতর হাত ঢুকে কেউ ওর কলিজার এর হৃৎপিণ্ড টেনে বের করছে। চোখের সামনে সব কিছু দেখেও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ওর ভাইয়া ওর সাথে মজা করছে, এমন করছে। নিশ্চয়ই মজা করছে। শোয়ার দিকে এগিয়ে বলে, সোহা তুই। কি কথা শেষ করার আগেই সোহার স্পর্শের মাঝখানে বাধা হয় শ্রাবণের পা। এক পা তুলে বাধা সৃষ্টি করে রাগী স্বরে বলে, একদম আমার স্ত্রীর দিকে আগাবে না, দূরে থাকো, যাও সরো। স্পর্শ করুণ সুরে বলে, মজা করছো তাই না ভাইয়া? কে তোমার ভাই? আমি তোমার কেউ হই না, আর তুমি আমার কেউ হও না। তোমার সাথে আমার মজা করার মতো সম্পর্কও নেই। তুমি এসব কি বলছো ভাইয়া? সেটা ভাইয়া বলবেন আমাকে? কান খুলে শুনে রাখো, আমি তোমার ভাইয়া না। মিথ্যে বলছো তুমি, তুমি আমার ভাইয়া। আমার আগে ফুঁসে ওঠে, ক্ষিপ্ত দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলে, আমাদের সামনে এসে সরো। সোহা আমার হবু স্ত্রী। হাত হতে পারে, কিন্তু সোহা এখন আমার স্ত্রী। ভালোবাসে আমাকে, তাহলে তোমাকে কেন বিয়ে করবে? শ্রাবণ বলে না কিছু। স্পর্শ সোয়ার মুখের দিকে তাকিয়ে বলে, সোয়া ভাইয়া মিথ্যে বলছে তাই না? তোরা বিয়ে করিসনি বল। সোয়ার কান্না শব্দ বাড়ে, দুদিকে মাথা নাড়ায়, মুখে বলতে পারছে না কিছু। শামীম রেজা চৌধুরী বলেন, একটু পর স্পর্শের সাথে সোয়ার বিয়ে হওয়ার কথা, আর এখন বলছো তুমি ওকে বিয়ে করেছো? যদি ওকে বিয়ে করবে তাহলে আগে কেন বলনি? আজকে কেন এমন করতে হলো? এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? মান সম্মানটা কোথায় নামবে বুঝতে পারছো? কিভাবে মুখ দেখাবেন সেটা নিয়ে আমি কেন টেনশন করব? আপনার মান সম্মান নিয়েই বা কেন ভাববো? তামিমা চৌধুরী কিছুটা রাগী স্বরে বলেন, শ্রাবণ তুমি মজা করছো আমাদের সাথে। তোমার সাথে এমন মজা করতে মোটেও প্রস্তুত না আমরা। শোয়া উঠে আয়, সেন্টারে যেতে হবে। সকল অতিথিরা পৌঁছে গেছে বোধ হয়। শ্রাবণ খ্যাপাটে দৃষ্টিতে তামিমা চৌধুরীর দিকে তাকায়। এক হাতে শোয়ার হাত চেপে ধরে রেখে বলে, আপনার সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? নিজের লিমিট ভুলবেন না। বড় ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী ধমক দিয়ে বলেন, শ্রাবণ ভদ্রভাবে কথা বলো। শ্রাবণ চিৎকার করে বসা থেকে উঠে দাঁড়ায়, জাস্ট শ্যাট আপ, উঁচু গলা কথা বলবো না আমার সাথে। ওর চিৎকারে সোহার সোপার সাথে ছিটিয়ে যায়। উপস্থিত সকলে কেঁপে উঠেছে। অনিমা চৌধুরী বলেন, এটা কোন ধরনের ফাজলামো শ্রাবণ? স্পর্শ তোমার ছোট ভাই, আর সোয়া তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি ছোট ভাইয়ের হবু স্ত্রীকে কিভাবে বিয়ে করতে পারলে? ছোট ভাই, স্পর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছিলও না কখনো। ওর রক্ত আর আমার রক্ত পুরোপুরি আলাদা। না ও আমার ভাই, আর না ও এই বাড়ির সন্তান। ওকে ওর মা নিয়ে এসেছে, শামীম রেজা চৌধুরীর সাথে বিয়ে করেছিল। ওর বাপ ভাই অন্য মানুষ, আমরা না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা যাকে ইচ্ছে করে এসেছে আমি তাকে বিয়ে করেছি। কাউকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এমন ক্ষুব্ধ হয়ে বাবার দিকে তাকায়, বুর্জ কণ্ঠে বলে, আমার মাথা খারাপ বানিয়েছো আপনি নিজের হাতে যত্ন করে। যে পেয়েছে আমার খাবার রুমে পাঠানোর ব্যবস্থা করা হোক। সবাই ওদের চলে যাওয়া দেখে স্পর্শ পাথার মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আজকে ঘুরপাক খাচ্ছে শ্রাবণের বলা কথাগুলো। পরপর দুটো শক খেয়ে বেচারা নাড়াচাড়া করতে ভুলে গেছে যেন। এতগুলো বছর ধরে যাকে ভালোবাসলো তাকে হারিয়ে ফেললো চিরদিনের জন্য। আর যাকে নিয়েও স্বপ্ন দেখলো সে এখন ওরই বউয়ের বড় ভাইয়ের স্ত্রী। না, বড় ভাই তো না। শ্রাবণ তো বলো, স্পর্শ শ্রাবণের ভাই না। আর না তো এই সন্তান যাকে ছোটবেলা থেকে আব্বু ডেকে আসছে। সে তো ওর আব্বু না। যেই পরিবারকে নিজের পরিবার ভেবে আসছে সেই পরিবার ওর নিজের পরিবার না। যেই বাড়িকে নিজের বাড়ি মনে করে আসছে সেই বাড়ি ওর না। তাহলে ওর আসল পরিচয় কী? নিজের রুমে প্রবেশ করে সোহাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো ঠেলে দেয় শ্রাবণ। নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ে সোহা। ব্যথা পেয়ে আরও জোরে কেঁদে ওঠে। শ্রাবণ দরজা লাগিয়ে সোহার সামনে এসে বসে পায়ের উপর ভর করে। সোহার চোয়াল চেপে ধরে তাতে দাঁত পিষে বলে, আমার সামনে একদম নেকাকান্না কাঁদবি না। কাঁদবি তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। মুখ বন্ধ কর দ্রুত। সোহা শ্রাবণ মুখের দিকে তাকিয়েলো একবার। হিংস্র চেহারা দেখে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। কান্না বন্ধ করতে চাইলেও পারছে না। শ্রাবণ ওকে ছেড়ে দিয়ে উঠে বসে বিছানায়।
সোহা মুখে হাত চেপে অন্যদিকে ঘুরে বসে থাকে। ওর ভবিষ্যৎ যে সুখের নয় সেটা এখনই বুঝতে পারছে। তামিমা চৌধুরী স্পর্শকে ধরে ঝাঁকি দিয়ে বলেন, স্পর্শ এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন? স্বাভাবিক হ। স্পর্শ ওর মায়ের মুখের দিকে তাকায়। স্পর্শ ওর মায়ের মুখের দিকে তাকায়, নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, আমি এই বাড়ির ছেলে না, ভাইয়া আমার ভাই না, আবু আমার আব্বু না, এই বংশের রক্ত আমার শরীরে নেই। তামিমা চৌধুরী চুপ করে থাকেন। স্পর্শ চিৎকার করে ওঠেন, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বলো আমার আসল বাবাকে, আমার আসল পরিচয় কি? কোন বংশের রত্ন আমার শরীরে? কোন বাড়ির ছেলে আমি?